গুলকিবাড়ি গোরস্থান। রাত তখন কত হবে ঠিক বলতে পারব না। ঘড়ির কাঁটা দেখার মতো সাহস আমার ছিল না। শুধু মনে আছে চারপাশে এমন নীরবতা ছিল যেন পুরো দুনিয়াটা হঠাৎ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমি একা দাঁড়িয়েছিলাম একটা পুরনো গোরস্থানের সামনে। গেটটা মরচে পড়ে অর্ধেক ভেঙে গেছে। বাতাস না থাকা সত্ত্বেও গেটের একটা পাল্লা ধীরে ধীরে দুলছিল। ক্যাচ ক্যাচ ক্যাচ। তারপর ভেতর থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। তুমি এত দেরি করলে কেন? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কারণ সেই কণ্ঠটা আমি চিনতাম। অনেক বছর আগে মারা যাওয়া আমার মায়ের কণ্ঠ ছিল সেটা। আমি পেছনে ফিরে তাকালাম। কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখলাম গোরস্থানের ভেতরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা জামা, খোলা চুল, মাথা নিচু, আর তার হাতে একটা পুরনো লণ্ঠন। সে ধীরে ধীরে মাথা তুলল। তারপর হাসল। চলো, তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। সেদিন যদি আমি তার পেছনে হাঁটতাম তাহলে হয়তো আজ এই গল্পটা বলার জন্য বেঁচে থাকতাম না। আপনারা শুনছেন হরর বাংলা। আজকের গল্প গুলকিবাড়ি গোরস্থান। এই গল্পটা শুধু একটা গোরস্থানের গল্প নয়। এটা এমন এক জায়গার গল্প যেখানে রাতের পর রাত মৃতেরা নাকি জীবিতদের নাম ধরে ডাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই ডাক একবার শুনলে দ্বিতীয়বার আর নিজের ইচ্ছায় সেখানে যাওয়া যায় না। আমার নাম রাশেদ। ছোটবেলা থেকেই আমি একটু সাহসী ধরনের মানুষ। অন্যরা যেখানে ভূতের গল্প শুনে ভয় পেত আমি সেখানে মজা পেতাম। বন্ধুরা যখন বলতো ওই জায়গায় রাতে যাস না গি, আমি তখন ইচ্ছে করেই সেখানে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমার জীবনে এমন একটা রাত এসেছিল যেদিন বুঝেছিলাম সবকিছুকে নিয়ে মজা করা যায় না। আমাদের এলাকায় একটা পুরনো গোরস্থান ছিল। লোকজন সেটাকে বলতো গুলকিবাড়ি গোরস্থান। কেন এই নাম হয়েছিল কেউ ঠিক জানত না। কেউ বলতো অনেক বছর আগে সেখানে গুলকি নামে এক বৃদ্ধা থাকত। আবার কেউ বলতো গোরস্থানের সবচেয়ে পুরনো কবরটার নাম ছিল গুলকির কবর। কিন্তু সত্যিটা কেউ জানত না। তবে একটা ব্যাপার সবাই জানত, সূর্য ডুবে যাওয়ার পর ওই গোরস্থানের আশেপাশে কেউ যেত না, বিশেষ করে রাত 12টার পর। কারণ তখন নাকি গোরস্থানের ভেতর থেকে মানুষের হাঁটার শব্দ শোনা যেত। কখনো কান্না, কখনো হাসি, আর কখনো নিজের নাম ধরে ডাক। আমি এসব কথা কখনো বিশ্বাস করিনি, যতদিন না আমার ছোটবেলার বন্ধু সুমন মারা গেল। সুমনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। সন্ধ্যার পর সে একা বাড়ি ফিরছিল। পরদিন সকালে তাকে গোরস্থানের গেটের কাছ থেকে পাওয়া যায়। তার শরীরে বড় কোনো আঘাত ছিল না, কিন্তু মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা কোনো মানুষকে দেখা উচিত নয়। চোখ দুটো পুরো খোলা, মুখ হা করা, আর ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটা ছোট্ট মরচেদ্রা চাবি। সুমনের দাফন হয়েছিল সেই গোরস্থানেই। সেদিন প্রথমবার আমি গুলকিবাড়ি গোরস্থানের সামনে দাঁড়িয়েছিলাম। দাফন শেষ হওয়ার পর সবাই চলে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কবরের মাটি তখনও ভেজা। মনে হচ্ছিল সুমন যেন এখনই উঠে এসে বলবে, এই রাশেদ, এত সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু সে আর আসেনি। রাত বাড়ছিল। একসময় সবাই আমাকে বাড়ি যেতে বলল। আমি ফিরছিলাম। ঠিক তখন পেছন থেকে একটা শব্দ শুনলাম। রাশেদ কি? আমি থেমে গেলাম। পেছনে তাকালাম। কেউ নেই। আবার হাঁটলাম। রাশেদ কি? এবার কণ্ঠটা আরো কাছে। আমি ঘুরে দাঁড়ালাম। গোরস্থানের গেটটা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলো জ্বলছিল। লণ্ঠনের আলো। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা জামা, চুল মুখ ঢেকে রেখেছে। সে হাত তুলে আমাকে ডাকল, এদিকে এসো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে ঘুমাতে পারিনি। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে মনে হলো কেউ বাইরে থেকে ফিসফিস করছে, চাবিটা নিয়ে এসো। আমি জানালা খুলিনি। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বালিশের পাশে একটা মরচেদ্রা চাবি রাখা। ঠিক সেই রকম চাবি যেটা সুমনের হাতে ছিল।
আমি চাবিটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। মাথায় একটা কথাই ঘুরছিল। সুমনের হাতে থাকা চাবিটা আমার ঘরে এলো কিভাবে? আমি চাবিটা লুকিয়ে ফেললাম। কাউকে কিছু বললাম না। কিন্তু তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম রাত। দরজায় 3 বার ধাক্কা। ঠক ঠক ঠক। আমি দরজা খুলিনি। দ্বিতীয় রাত। জানালার বাইরে কারো হাঁটার শব্দ। ধীরে ধীরে। টুপ টুপ টুপ। তৃতীয় রাত। আমার ঘরের দরজার নিচ দিয়ে কাদা মাখা পানি ঢুকতে শুরু করল। আমি আলো জ্বালিয়ে দেখলাম। পানির উপর ছোট ছোট পায়ের ছাপ। শিশুর পায়ের ছাপ। ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে আমার বিছানার দিকে চলে গেছে। কিন্তু বিছানার কাছে এসে হঠাৎ শেষ। আমি সারা রাত বসেছিলাম। ভোরে সাহস করে মেঝেতে তাকালাম। পায়ের ছাপ নেই। কিছুই নেই। শুধু আমার বালিশের ওপর লেখা, আজ রাতে এসো কালো মাটির দাগ দিয়ে। সেদিন আমি ঠিক করলাম বিষয়টা খুঁজে বের করব। সন্ধ্যার পর সুমনের বাড়িতে গেলাম। তার মা আমাকে দেখে কাঁদতে শুরু করলেন। বললেন, তুই ওর বন্ধু ছিলি। ও শেষ কয়েকদিন ধরে খুব ভয় পেতগি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের ভয়? তিনি বললেন, রাতে ঘুম থেকে উঠে বলতো গোরস্থান থেকে ওকে কেউ ডাকছে গি। আমার বুক কেঁপে উঠল। কি বলতো? বলতো একটা মেয়ে ওকে ডাকছে গি। আমি চুপ করে গেলাম। তার মা আরও বললেন, মরার আগের রাতে ও একটা কথা বলেছিল গি। কি? তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ও বলেছিল গোরস্থানের নিচে নাকি আরেকটা ঘর আছে গি। আমি হতভম্ব। গোরস্থানের নিচে ঘর? এমন কিছু আমি কখনো শুনিনি। তিনি একটা পুরনো বাক্স বের করলেন। বাক্সের ভেতর সুমনের কিছু জিনিস ছিল। একটা পুরনো খাতা, কয়েকটা ছবি, আর একটা কাগজ। কাগজে সুমনের হাতের লেখা, চাবিটা দরজা খুলবে না। দরজা খুলবে নাম কি? আমি কথাটার অর্থ বুঝলাম না। খাতাটা খুললাম। প্রথম কয়েক পৃষ্ঠা ফাঁকা। তারপর একটা পাতায় লেখা, গুলকিবাড়ি গোরস্থানে যে কবরটা সবচেয়ে পুরনো তার নিচে একটা বন্ধ ঘর আছে। সেখানে যারা মারা গেছে তাদের নাম লেখা থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ওখানে জীবিত মানুষের নামও লেখা হয় গি। তার নিচে আরও একটা লাইন, যার নাম একবার লেখা হয় সে 7 দিনের মধ্যে ফিরে আসে গি। আমি খাতা বন্ধ করে ফেললাম। আমার হাত কাঁপছিল। সুমনের নামের পাশে তারিখ লেখা ছিল। আর সেই তারিখের নিচে একটা নতুন নাম, আমার নাম। আমি বুঝলাম আর চুপ করে থাকা যাবে না। সেদিন রাতেই গোরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার সঙ্গে যেতে রাজি হল সুমনের ছোট ভাই নাইম। সে বলল, ভাই আপনি একা যাবেন না, আমিও যাব। রাত প্রায় 11টার দিকে আমরা বের হলাম। হাতে একটা টর্চ, পকেটে সেই মরচেদরা চাবি। গোরস্থানের কাছে যেতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, চারপাশে বাতাস নেই, কিন্তু গোরস্থানের ভেতরের গাছগুলো দুলছে। গেটের কাছে পৌঁছাতেই একটা গন্ধ পেলাম, ভেজা মাটি আর পুরনো ফুলের গন্ধ। নাইম ফিসফিস করে বলল, ভাই শুনছেন? আমি কান খাড়া করলাম। দূর থেকে কারো হাঁটার শব্দ। ধূপ ধূপ ধূপ। আমরা টর্চে জ্বালালাম। কেউ নেই। হঠাৎ ডান পাশ থেকে শিশুর হাসি। খিলখিল। নাইম আমার হাত চেপে ধরল। চলেন ভাই আমি বললাম, চুপ, সামনে চল আমরা গোরস্থানের ভেতরে ঢুকলাম। একটার পর একটা কবর পেরিয়ে সামনে এগোলাম। হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারপাশ কালো। নাইম বলল, ভাই কি? আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে গি। আমি ঘুরে তাকালাম। অন্ধকার, কিন্তু একটা গন্ধ পেলাম, চন্দনের মতো। তারপর খুব ধীরে একটা কণ্ঠ, এতদিন পর এলে? আমি জমে গেলাম। কণ্ঠটা আমার মায়ের। আমার মা মারা গিয়েছিলেন বহু বছর আগে। আমি নিজের অজান্তেই বললাম, মা। নাইম চিৎকার করে বলল, ভাই। উত্তর দেবেন না। আমি থেমে গেলাম।
নাইম কাপা গলায় বলল। সুমন বলেছিল গোরস্থানে কেউ পরিচিত মানুষের গলায় ডাকলে উত্তর দেওয়া যাবে না গি। ঠিক তখনই আমাদের সামনে আলোচ বলে উঠল। একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, হাতে লণ্ঠন, সাদা জামা, মুখটা চুলে ঢাকা। সে বলল, চাবি এনেছ? আমি চাবিটা বের করলাম। মেয়েটা হাসল, তারপর ঘুরে হাঁটতে শুরু করল। আমরা তার পেছনে গেলাম। সে আমাদের নিয়ে গেল গোরস্থানের একেবারে শেষ প্রান্তে। সেখানে একটা বিশাল পুরনো কবর। কবরের পাথরে কোনো নাম লেখা নেই, শুধু একটা চিহ্ন, চাবির মতো দেখতে। আমি পাথরের ওপর হাত রাখতেই সেটা ঠান্ডা বরফের মতো হয়ে গেল। তারপর খট, মাটির নিচ থেকে শব্দ হল। নাইম পিছিয়ে গেল। কবরের পাশের মাটি ধীরে ধীরে ফেটে একটা লোহার দরজা দেখা দিল। দরজার মাঝখানে ছোট্ট তালা। আমি চাবিটা ঢুকালাম। ক্লিক, দরজা খুলে গেল। ভেতর থেকে এমন ঠান্ডা বাতাস বের হলো যে আমার দাঁত কাঁপতে লাগল। নাইম বলল, ভাই নিচে নামব? আমি জানতাম এখন আর ফেরার সুযোগ নেই। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সিঁড়ি শেষ হলো একটা অন্ধকার ঘরে। দেয়ালের চারপাশে শত শত নাম লেখা। কেউ পুরুষ, কেউ নারী, কেউ শিশু। আমি টর্চের আলো ঘুরিয়ে দেখলাম। একটা দেয়ালে সুমনের নাম, তার নিচে আরও অনেক নাম, আর একেবারে নিচে আমার নাম, তার পাশে তারিখ, আজকের তারিখ। আমি পেছনে সরে গেলাম। নাইম বলল, ভাই, এখানে একটা কথা লেখা গি। দেয়ালের এক কোণে লেখা ছিল, যে জীবিত অবস্থায় নাম পড়ে সে মৃতদের ডাক শুনতে পায়। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল, আমাদের টর্চও। অন্ধকারের মধ্যে কেউ হাঁটতে শুরু করল। একজন, তারপর দুজন, তারপর অনেকজন। চারপাশ থেকে পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ, তারপর ফিসফিস, রাশেদ কি, রাশেদ কি, রাশেদ কি। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ নাইম চিৎকার করল, ভাই, ওদিকে তাকান। আমি চোখ খুললাম। ঘরের শেষ প্রান্তে একটা মেয়ে দাঁড়িয়ে। এইবার তার মুখ দেখা যাচ্ছিল। চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে বলল, তোমার মা তোমাকে ডাকছে গি। তারপর ঘরের দেয়াল থেকে আমার মায়ের কণ্ঠ ভেসে এলো, রাশেদ, বাবা ই। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, বাবা আমি এখানে আছি গি। আমি এক পা এগোলাম। নাইম আমার হাত ধরে ফেল। না, আমি বললাম, ও আমার মা গি। নাইম কাঁদতে কাঁদতে বলল, আপনার মা হলে আপনাকে নাম ধরে ডাকত না গি। আমি থেমে গেলাম। মায়ের কণ্ঠ আবার বল, রাশেদ, কাছে আয় ই। আমি এবার বুঝলাম, এটা আমার মা নয়। মেয়েটা হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলো। তার পা মাটিতে ছিল না, সে যেন বাতাসের ওপর ভাসছিল। নাইম দরজার দিকে দৌড় দিল। আমি তার পেছনে ছুটলাম। কিন্তু সিঁড়িটা আর নেই। যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেখানে এখন একটা দেয়াল। মেয়েটা হাসছে। যে এখানে আসে সে আর নিজের পথে ফিরতে পারে না গি। আমি পকেট থেকে সুমনের খাতাটা বের করলাম। শেষ পাতায় একটা বাক্য চোখে পড়ল, নাম মুছে দাও, দরজা খুলে যাবে গি। আমি দেয়ালের দিকে তাকালাম। আমার নামের ওপর হাত বুলালাম। কালো কালি। আমি আঙুল দিয়ে ঘষতে লাগলাম। কিছুতেই উঠছে না। নাইম বলল, ভাই চাবি। আমি চাবিটা দেয়ালের চিহ্নের কাছে ধরলাম। চাবিটা গরম হয়ে উঠল। তারপর দেয়ালে ফাটল ধরল। মেয়েটা প্রথমবার চিৎকার করল। না, চিৎকারটা এত ভয়ঙ্কর ছিল যে আমার কান ঝা ঝা করতে লাগল। দেয়াল কাঁপতে শুরু করল। একটার পর একটা নাম মুছে যেতে লাগল। সুমনের নামও, আমার নামও। মেয়েটা আমাদের দিকে ঝাঁপিয়ে এলো। আমি চোখ বন্ধ করে চাবিটা দেয়ালে ঠেসে ধরলাম। একটা বিকট শব্দ হল। তারপর সব নিস্তব্ধ। কতক্ষণ পরে চোখ খুলেছিলাম জানি না। ভোরের আলো। আমি গোরস্থানের গেটের বাইরে পড়ে আছি। আমার পাশে নাইম।
কিন্তু আমাদের হাতে সেই চাবি নেই। আমরা দুজনেই বেঁচে ফিরেছিলাম। কিন্তু এরপর থেকে নাইম আর কখনো ওই রাতের কথা বলেনি। সুমনের খাতাটাও হারিয়ে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পরদিন গোরস্থানে গিয়ে দেখি সেই পুরনো কবরের পাশে কোনো লোহার দরজা নেই, কিছুই নেই, শুধু একটা নতুন কবর। কবরের পাথরে লেখা, যারা ডাক শুনেও ফিরে আসে তাদের জন্য উ। তারপর কয়েক মাস কেটে গেল। আমি ভাবলাম সব শেষ। কিন্তু এক রাতে আবার সেই শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। দরজায় 3 বার ধাক্কা। আমি বিছানা থেকে উঠলাম না। তারপর জানালার বাইরে একটা শিশুর কণ্ঠ, চাবিটা কোথায় রেখেছ? আমার শরীর অবশ হয়ে গেল, কারণ সেই কণ্ঠটা আমি চিনতাম। সুমনের কণ্ঠ। আমি জানালার দিকে তাকালাম। কাচের ওপারে সুমন দাঁড়িয়ে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কালো। সে শুধু বলল, তুই দরজা বন্ধ করেছিস, কিন্তু গোরস্থান বন্ধ করিসনি গে। তারপর সে মিলিয়ে গেল। আজ এত বছর পরও আমি সেই রাত ভুলতে পারিনি। কখনো কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে পায়ের শব্দ শুনি, ধূপ ধূপ ধূপ। তারপর কেউ আমার নাম ধরে ডাকে। আমি উত্তর দিই না, কারণ আমি জানি গুলকিবাড়ি গোরস্থানের সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা হল, মৃতেরা যখন তোমাকে ডাকে তখন তারা তোমাকে ভয় দেখাতে ডাকে না। তারা শুধু অপেক্ষা করে তুমি একবার উত্তর দেবে। একবার, শুধু একবার। আর তুমি উত্তর দিলেই তোমার নামটা তাদের তালিকায় উঠে যাবে। কয়েকদিন আগে আমার দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকেছিল। আমি কাগজটা খুলে দেখি, তাতে একটা মাত্র বাক্য, রাশেদ, এবার তোমার পালা গি। তার নিচে একটা ছোট্ট চিহ্ন, চাবির চিহ্ন। আমি জানি না এই গল্পটা আপনাদের বলার পর আমার সঙ্গে কি হবে। হয়তো আজ রাতে আবার দরজায় ধাক্কা পড়বে। হয়তো জানালার বাইরে দাঁড়িয়ে থাকবে সেই সাদা পোশাকের মেয়েটা। হয়তো আমার মায়ের কণ্ঠ আবার শুনুন। কিন্তু এবার আমি একটা জিনিস বুঝেছি, কিছু দরজা মানুষের জন্য তৈরি হয় না। কিছু জায়গা জীবিত মানুষের পায়ের শব্দ সহ্য করতে পারে না। আর কিছু গোরস্থান শুধু মৃতদের জন্য নয়, সেখানে কখনো কখনো জীবিতদের নামও কবর দেওয়া হয়। তাই যদি কোনোদিন গভীর রাতে একা থাকতে থাকতে হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকে, দয়া করে উত্তর দেবেন না। কণ্ঠটা যতই পরিচিত হোক, মায়ের মতো, বাবার মতো, বন্ধুর মতো, অথবা এমন কারো মতো যাকে আপনি বহু বছর আগে হারিয়েছেন। কারণ গুলকিবাড়ি গোরস্থানের মৃতেরা একটা জিনিস খুব ভালোভাবে জানে, জীবিত মানুষকে কিভাবে মৃতের কণ্ঠে ডেকে কাছে আনতে হয়। আর যদি কোনোদিন আপনার দরজার সামনে একটা মরচেদরা চাবি পড়ে থাকতে দেখেন, তাহলে সেটা হাতে নেবেন না। কারণ হয়তো সেটা কোনো দরজার তালা খোলার চাবি নয়। হয়তো সেটা আপনার কবরের দরজা খোলার চাবি। আপনারা শুনছিলেন হরর বাংলা আজকের ভৌতিক গল্প, গুলকিবাড়ি গোরস্থান। গল্পটা যদি আপনাদের বুকের ভেতর একটু হলেও ভয় ধরিয়ে থাকে, তাহলে রাতের অন্ধকারে একা একা এই গল্পটা মনে করবেন না। কারণ কে জানে, আপনার ঘরের দরজার ওপাশে হয়তো এখন কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ, অন্ধকারে, আর অপেক্ষা করছে আপনি কখন তার ডাকে সাড়া দেবেন। আজকের মতো বিদায়। আবারও ফিরে আসব আরও একটি অন্ধকার রাত, আরও একটি অজানা রহস্য আর এমন এক গল্প নিয়ে, যে গল্প হয়তো শেষ হওয়ার পরও আপনার মাথার ভেতর ঘুরতে থাকবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। আর মনে রাখবেন, রাত যত গভীর হয় সব শব্দ তত পরিচিত মনে হতে থাকে। কিন্তু সব পরিচিত কণ্ঠ জীবিত মানুষের হয় না। শুভরাত্রি। হরর বাংলা।